কাজ করবে এখন। আমরা আজকে বন্ড ইল্ডের উপর আলোচনা করব। আমি সেটা শেয়ার স্ক্রিনে যাচ্ছি, সেখানে দিচ্ছি, তোমরা দেখো। এখানে প্রথমে যেটা ডিফাইন করা হচ্ছে যে ইনভেস্টমেন্টের ইল্ড বলতে আমরা কি বুঝি। বেসিক্যালি আমরা যদি কোথাও ইনভেস্ট করি, সেখানে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করা হয়েছে এবং সেখান থেকে ফিউচারে যে রিটার্ন পাওয়া যাবে, এই দুটো সাইডকে যে ডিসকাউন্ট রেটে আমরা ডিসকাউন্ট করলে ইকুয়াল হবে, দ্যাট ইজ আমরা আজকে সাপোজ ২০০০ টাকা ইনভেস্ট করলাম এবং আগামী 5 বছর প্রতি বছর সাপোজ ৮০০ টাকা করে পাচ্ছি। সো এই ৮০০ টাকা যেটা আমরা নেক্সট 5 ইয়ার্সে পাবো, সেটাকে যে ডিসকাউন্ট রেটে ডিসকাউন্ট করলে সেটা দুইটা সাইডকে ইকুয়েট করবে, সেটাই হলো সেই ইনভেস্টমেন্টের ইল্ড, বা সেটাকে আমরা বলতে পারি সেই ইনভেস্টমেন্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমাদের এখানে যেটা আছে যে প্রথম বন্ডের ক্ষেত্রে যে ইস্যুটা আলোচনা করা হচ্ছে সেটা জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের যে ভ্যালুয়েশন বা প্রাইসিং এর যে ফর্মুলা, সেখানে আমাদের আজকে যে ইনভেস্টমেন্ট সেটা থাকছে একটা সাইডে, আর যখন ম্যাচিউর করবে জিরো কুপন বন্ড তখন আমরা ফেস অ্যামাউন্ট বা পার ভ্যালুটা ফেরত পাবো। সো এই দুটো সাইডকে ইকুয়াল করার জন্য যে ডিসকাউন্ট রেটটা ইউজ করা হবে বা যে ডিসকাউন্ট রেটে এই দুটো সাইড ইকুয়াল হবে, সেটাই হচ্ছে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে তার ইল টু ম্যাচুরিটি। তো জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এটা ডিটারমিন করা সহজ, যেহেতু এখানে মাত্র দুটো ক্যাশ ফ্লো আছে। আর যদি আমাদের কুপন বিয়ারিং বন্ড হয়, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যানুয়াল কুপন বা সেমি অ্যানুয়াল কুপনগুলো থাকবে, এবং যখন বন্ড ম্যাচিউর করবে তখন তার ফেস বা পার ভ্যালু থাকবে। এটা একটা। আর একটা সাইডে থাকছে আমরা আজকে যে টাকা দিয়ে বন্ডটা পারচেস করছি সেটা। এবং আমরা নেক্সট স্লাইডে দেখব যে বন্ড ভ্যালুয়েশনের যে ফর্মুলা আছে, সেখানে সেই ফর্মুলায় আমরা যদি আই বা আর বা যেটাকে আমরা ওয়াইটিএম বলি, তার জন্য যদি সলভ করি, সেটাই হচ্ছে তার ইল টু ম্যাচুরিটি। তো ইল টু ম্যাচুরিটি অ্যানুলাইজ করার ক্ষেত্রে আমরা দুটা নিয়ম ফলো করি। এক হচ্ছে যে সিম্পলি সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি যদি আমাদের সেমি অ্যানুয়াল কুপন হয়। আর যদি আমাদের একটা, এটা হচ্ছে একটা সাইড, একটা ওয়ে যে আমরা সিম্পলি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আর একটা হচ্ছে যদি আমরা মোর অ্যাকিউরেট অ্যানুয়াল বেসিসে ইল্ড বের করতে চাই, সেটা হলো তার ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এবং যদিও এটা মোর অ্যাকিউরেট, কিন্তু সাধারণত এই রেটটা ইউজ করা হয় না। আমরা যেটা দেখতে পাই যে অ্যানুয়ালাইজড যে ইল্ডগুলো হয়, সেগুলো সবই সেমি অ্যানুয়াল ইল্ডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ডিটারমিন করা হয়ে থাকে। নেক্সট যে কনসেপ্ট সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড হচ্ছে আমাদের কারেন্ট যে বন্ডের যে অ্যানুয়াল কুপন, সেটাকে যদি কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ডিভাইড করি। এখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে যে বন্ডের অ্যানুয়াল কুপন হচ্ছে 42 এবং তার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 965। সো ডিভাইড করলে আমরা পাচ্ছি 0.435। এটা আমরা পার্সেন্টেজ এক্সপ্রেস করি। এখানে ভুল থাকতে পারে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 0.0435 হলে সেটা হলো 4.35%। আমি ডিভাইড করে দেখি আসলে এটা কি আসে ভ্যালুটা। 42 ডিভাইডেড বাই 965, এখানে 04 হবে, এটা ভুল আসছে, 0435। এটা তোমরা ঠিক করে নিও, এখানে 0.0435 আসে। সো এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 4.35% পাওয়া যাচ্ছে। এই হলো কারেন্ট ইল্ড। এবং কারেন্ট ইল্ডে শুধুমাত্র আমরা দুটো
ভেরিয়েবল ইউজ করছি, এক হলো তার অ্যানুয়াল কুপন বন্ডের, আর একটা হচ্ছে তার কারেন্ট বন্ড প্রাইস। এছাড়া বন্ডের যে ক্যাপিটাল গেইন লস বা অন্য যেসব ফ্যাক্টরস গুলো আছে কোনো কিছুই এখানে কনসিডার করা হয় না। কারেন্ট ইল্ড বেসিক্যালি আমাদের যেটা দেখায় যে আজকে যদি আমি বন্ডে ইনভেস্ট করি তাহলে আমার রেট অফ রিটার্নটা কত। এরপরে যেটা আছে ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি আমরা ডিফাইন করি ভাবে যে আমরা যদি আজকে বন্ডে ইনভেস্ট করি এবং সেটা যদি টিল ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করা হয় এবং এই সময় যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন একজন ইনভেস্টর পাবে সেটাই হচ্ছে তার ইল্ড টু ম্যাচুরিটি। এখানে আমরা বন্ড প্রাইসিং এর ফর্মুলা দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা সাইডে বন্ডের কারেন্ট প্রাইস বা যে প্রাইস দিয়ে আমরা বন্ডটা পারচেস করছি, অন্য সাইডে হচ্ছে আমাদের কুপন, এবং প্রত্যেকটা কুপনকে আমরা ওয়াইটিএম বা ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্ট করছি, এবং ফাইনালি আমরা পাচ্ছি যখন বন্ড ম্যাচিউর করছে তার ফেস অ্যামাউন্ট। এই সব ক্যাশ ফ্লোগুলোকে যেই রেটে ডিসকাউন্ট করলে আমার বন্ড প্রাইসের সমান হবে সেটাই হচ্ছে তার ওয়াইটিএম, এবং এটাকে বলছি আমরা ইল টু ম্যাচুরিটি। এবং ইল টু ম্যাচুরিটি যদি সেমি অ্যানুয়াল কুপন হয় সেক্ষেত্রে এটাকে অ্যানুয়ালাইজ করার জন্য আমরা সেমি অ্যানুয়াল ওয়াইটিএম কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যানুয়াল বেসিসে পেয়ে যাব, এবং এই অ্যানুয়াল বেসিসে যে ওয়াইটিএমটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয়ে থাকে বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড। এরপরে হচ্ছে যদি কলেবল বা পুটেবল বন্ড হয় সেক্ষেত্রে আমরা ইল টু কল বা ইল টু পুট ডিটারমিন করে থাকি। কলেবল বন্ডের ক্ষেত্রে যেটা হলো যে যদি মার্কেটে ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট রেট যদি ফল করে সাবস্টেন্সিয়ালি, সেই ক্ষেত্রে যদি বন্ডটা কলেবল হয় কোম্পানি সেটা রিডিম করে আবার লোয়ার কুপন রেটে ইস্যু করার সুযোগ পাচ্ছে। সো এই ক্ষেত্রে বিফোর ম্যাচুরিটি বন্ডটা রিপারচেস করা হচ্ছে এবং যে প্রাইসে রিপারচেস করা হয় সেটা ইনডেঞ্চারে আগে থেকে বলে দেওয়া থাকে, সেটা হচ্ছে তার কল প্রাইস। তো এই ক্ষেত্রে আমরা যদি ইল টু কল বের করতে চাই আমাদের ফর্মুলা সেম, শুধুমাত্র আমাদের যে পার ভ্যালু বা ফেস ভ্যালু সেটাকে তার পরিবর্তে আমরা এখানে কল প্রাইস ইউজ করব, এবং আমরা যদি এখানে যেটা ফর্মুলা দেখানো হচ্ছে আর এর জন্য সলভ করি সেটাই করবে ইল টু কল। আর এখানে যদি আমরা ইল টু পুট বের করতে চাই সেক্ষেত্রে পুট প্রাইসটা আমরা বসাবো কল প্রাইসের পরিবর্তে, এবং আবারও আমরা আর এর জন্য সলভ করব, সেটাই রিপ্রেজেন্ট করবে ইল টু পুট। পরের স্লাইডে একটা এক্সাম্পল দেখানো আছে। এখানে আমরা ইল টু কল এবং ইল টু ম্যাচুরিটির জন্য যে ক্যাশ ফ্লো গুলো আছে সেটা দেখতে পাচ্ছি। কুপন পেমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 40 করে। আমাদের নাম্বার অফ সেমি অ্যানুয়াল টাইম পিরিয়ডস হচ্ছে ইল টু কলের ক্ষেত্রে 20, দ্যাট ইজ 10 বছর পরে এটা কল ব্যাক করা হচ্ছে। আর ইল টুটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি 60 টাইম পিরিয়ডস, দ্যাট ইজ 30 বছর পর এটা ম্যাচিউর করছে। এখানে ফাইনাল পেমেন্ট যদি দেখি আমরা আমাদের ইল টু ম্যাচুরিটির ক্ষেত্রে পার ভ্যালু বা ফেস ভ্যালু আসছে, আর আমরা যদি ইল টু কল দেখি সেক্ষেত্রে আমাদের কল প্রাইস যেটা 1100 সেটা আমরা দেখতে পাচ্ছি, আর কারেন্ট বন্ড প্রাইস সেটা হচ্ছে 1150। সো আমরা যদি ইল টু কল বের করতে চাই আমরা এই ভেরিয়েবলগুলো ইউজ করব, এবং এখান থেকে আমরা আর এর জন্য যদি সলভ করি সেটা হবে ইল টু কল। আর যদি ইল টু ম্যাচুরিটি বের করতে চাই আমাদের পাশের যে কলামটা আছে সেই ভেরিয়েবল অ্যাপ্লিকেবল হবে, এবং এই ক্ষেত্রেও যদি আমরা আর এর জন্য সলভ করি তাহলে আমরা ইল টু ম্যাচুরিটি পেয়ে যাব। নেক্সট যে ইস্যুটা আলোচনা করা হচ্ছে রিয়ালাইজড কম্পাউন্ড রিটার্ন এবং ইল টু। তো এই ক্ষেত্রে স্লাইডে অনেক কথাবার্তা আছে, আমি
এখানে জাস্ট যেটা ইম্পর্টেন্ট কথা বা যেটা দরকার সেটাই আলোচনা করছি। রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন যদি আমরা বের করতে চাই, আমাদের পরের স্লাইডে যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি V0 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আর স্কোয়ার্ড ইকুয়াল V2। তো এখানে প্রথম যে বিষয়টা হলো যে আমরা যদি রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন বের করতে চাই, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে 2 বছর, হতে পারে 5 বছর। দ্যাট ইজ ইনভেস্টরের যে ইনভেস্টমেন্ট হরাইজন আছে, অর্থাৎ তার যে ইনভেস্টমেন্ট টাইম পিরিয়ডটা আছে, সবাই যে বন্ডটা ইনভেস্ট করবে টিল ম্যাচুরিটি নট দ্যাট। কেউ হয়তো 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারে বন্ডে, কেউ হয়তো 2 বছর করতে পারে, কেউ 1 বছর করতে পারে। সো এখানে যেটা হলো যে আমার ইনভেস্টমেন্ট যে টাইম পিরিয়ড বা ইনভেস্টমেন্ট হরাইজন যেটা বলা হয়, সেই ইনভেস্টমেন্ট হরাইজনে আমার কম্পাউন্ড রেট অফ রিটার্নটা কত, সেটাই হলো আমাদের কম্পাউন্ড রেট অফ রিটার্ন। তো এটা বের করার জন্য আমাদের যে ভেরিয়েবলগুলো লাগবে, এক হচ্ছে আমার যে ইনভেস্টমেন্ট হরাইজন সেটা কত বছর, সেটা আমাদের ফার্স্টে ডিসাইড করতে হবে। আমি আজকে পারচেজ করব সেটা হচ্ছে V0। এখানে যে এক্সাম্পলটা আছে সেখানে বলা হচ্ছে যে 2 বছরের জন্য আমরা ইনভেস্ট করছি বন্ডে। সো আমার ইনভেস্টমেন্ট হরাইজন হচ্ছে 2 ইয়ার্স। এটাকে আমি মাল্টিপ্লাই করছি 1 প্লাস আর স্কোয়ার দিয়ে, যেহেতু 2 বছর। এবং আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি V2টা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট হরাইজন শেষে বন্ডের যে ভ্যালুটা। যদি আমি নাম্বারের দিকে দেখি, এখানে আমাদের যেটা দেখানো হচ্ছে যে 1000 হচ্ছে তার কারেন্ট বন্ড প্রাইস, 1 প্লাস আর স্কোয়ার, আরটা হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট, আমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, আর বন্ড প্রাইস আফটার 2 ইয়ার্স সেটা হচ্ছে 1210। সো এই ইকুয়েশন থেকে যদি আমরা আর এর জন্য সলভ করি, সেটাই রিপ্রেজেন্ট করবে আমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন। তো এখানে যে এক্সাম্পলটা সেট করা আছে, এখানে তারা যেটা দেখাচ্ছে যে বন্ডের যে ইল টু ম্যাচুরিটি এবং রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন দুটা সেম তখনই হবে যদি আমাদের রিইনভেস্টমেন্ট রেট এবং ওয়াইটিএম দুটো সেম হয়। তো এখানে ধরে নেওয়া হয়েছে যে রিইনভেস্টমেন্ট রেট হচ্ছে 10%, যেটা নাকি ইকুয়াল টু ওয়াইটিএম। তো রিইনভেস্টমেন্ট রেট যে ওয়াইটিএম সমান হবে, নট নেসেসারিলি, এটা বেশি হতে পারে, কমও হতে পারে। তাহলে ওয়াইটিএম এর সাথে রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নের যে ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে ওয়াইটিএমটা আমরা ক্যালকুলেট করছি এই অ্যাজাম্পশনে যে বন্ডে যদি আমি আজকে ইনভেস্ট করি, সেটা আমি টিল ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করব, এবং এই সময় আমার যে রেট অফ রিটার্নটা আসবে সেটাই হচ্ছে তার ওয়াইটিএম। আর রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নটা হচ্ছে যে আমি বন্ডে যদি টিল ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করি, দ্যাট ইজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইনভেস্ট করি, সেই নির্দিষ্ট সময়ে বন্ডের যে কম্পাউন্ড রেট অফ রিটার্ন আমি পাচ্ছি, সেটাই হলো আমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন। ডিফারেন্সটা এই জায়গায়। এরপরে আমাদের নেক্সট স্লাইডে আছে, যেটা আগে বলেছি যে আমাদের ইল টু ম্যাচুরিটি এবং রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্ন এটা সেম। এবং আমরা যদি দেখি যে আমাদের যে কুপন আছে সেগুলো ইনভেস্ট হয় ডিউরিং দ্য ইনভেস্টমেন্ট হরাইজন, সেটা ডিফারেন্ট রেটে হতে পারে। সো আমরা রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্ন যদি বের করতে চাই, সেটা সম্ভব আমাদের ইনভেস্টমেন্ট যে হরাইজন আছে তার শেষে বন্ডটা জানার পর। এবং এই কারণে বলা হচ্ছে যে আমরা যদিও ওয়াইটিএম আগেই ডিটারমিন করা সম্ভব, কিন্তু আমাদের রিয়েলাইজড কম্পাউন্ড ইল্ড বা রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, এটা আমরা আমাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড শেষ হওয়ার পরেই আমরা এটা কারেক্টলি বা অ্যাকুরেটলি ডিটারমিন করতে সম্ভব হই।
এর আগে এটা সম্ভব না। যেটা আমরা করতে পারি আগে সেটা হলো আমরা কিছু রেট ফোরকাস্ট করে সেটা ডিটারমিন করতে পারি। এখান থেকে যদি একটু পড়ে যাই, although realized compound return can be computed after the investment period ends, it cannot be computed in advance without a forecast of future reinvestment rates. So future reinvestment rates যদি আমরা ফোরকাস্ট করি সেটা কারেক্ট হতে পারে, নাও হতে পারে। তার উপর বেসিস করে আমরা একটা রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন ডিটারমিন করতে পারি, বাট সেটা যদি আমরা অ্যাকুরেটলি করতে চাই সেটা সম্ভব শুধুমাত্র আমাদের ইনভেস্টমেন্ট হরাইজন যখন শেষ হচ্ছে, সেই শেষ হওয়ার সময় বন্ডের যে প্রাইস সেটা জানার পর। Forecasting the realized compound yield over various holding periods or investment horizon is called horizon analysis. Horizon analysis এ যেটা করা হয় যে আমাদের যে ইনভেস্টমেন্ট টাইম পিরিয়ডটা আছে সেখানে প্রবাবল রিইনভেস্টমেন্ট রেট কি হতে, তার উপরে বেসিস করে আমরা রিয়েলাইজ কম্পাউন্ড ইলটা বা রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্নটা ক্যালকুলেট করে থাকি। তো এটা অনেকটা সেন্সিটিভিটি অ্যানালিসিসের মতো, যে আমার যদি 2 বছর হয় ইনভেস্টমেন্ট হরাইজন, আমার ফার্স্ট ইয়ারের ইনভেস্টমেন্ট রেট কত, সেকেন্ড ইয়ারে কত, তার উপর বেসিস আমরা একটা কম্পাউন্ড রিটার্ন বের করলাম। দেন আমরা সেটাকে সামান্য চেঞ্জ করে আবার আরেকটা বের করতে পারি। সো আমাদের ডিফারেন্ট যে পসিবল রেটস আছে তার উপর বেসিস করে আমরা ডিফারেন্ট রিয়েলাইজড কম্পাউন্ড ইল্ড বা রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন আমরা বের করতে পারি। অ্যানালিসিস বলা হচ্ছে হরাইজন অ্যানালিসিস। নেক্সট যেটা বলা হচ্ছে, the forecast of total return depends on your forecast of both the price of the bond when you sell it at the end of your horizon and the rate at which you are able to reinvest coupon income. The sales price depends in turn on the yield to maturity at the horizon date. তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা যদি আমাদের এই কম্পাউন্ড রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন বের করতে চাই, তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো যে আমার যে ইনভেস্টমেন্ট হরাইজন বা ইনভেস্টমেন্ট টাইম পিরিয়ড আছে তার শেষে বন্ডের ভ্যালু কত সেটা জানা। তো এরকম হতে পারে, যদি একটা এক্সাম্পল দিই, যে আমার সাপোজ বন্ডের ম্যাচুরিটি হচ্ছে 10 বছর, আমি ইয়ার 3 থেকে ইয়ার 5 এই 2 বছর আমার আমি বন্ডে ইনভেস্ট করব, ইয়ার 5 এর শেষে আমি বন্ডটা সেল করে দেব। সো ইয়ার 5 এর শেষে বন্ডের প্রাইস কি হবে সেটা যদি আমি ডিটারমিন করতে চাই, ইয়ার 5 থেকে ইয়ার 10 এই 5 বছরে, দ্যাট ইজ এই 5 বছরের ম্যাচুরিটি বন্ডের যে ওয়াইটিএম আছে সেই ওয়াইটিএম ইউজ করে আমি যে বন্ডে ইনভেস্ট করেছি তার প্রাইসটা যদি আমি বের করি এন্ড অফ ইয়ার 5, সেটা হবে আমার সেলিং প্রাইস এট দ্য এন্ড অফ মাই ইনভেস্টমেন্ট হরাইজন। সো এই প্রাইসটাই হচ্ছে, আমি যদি ফর্মুলায় ফেরত যাই সেটা হচ্ছে V2। V0 আমার জানা আছে 1 প্লাস আর স্কোয়ার, আমার V0 জানা আছে, V2 জানা আছে, সো 1 প্লাস আর স্কোয়ার যেটা আছে সেখান থেকে আর এর ভ্যালুটা যদি আমি ডিটারমিন করি সেটাই হবে আমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন। আমাদের যদি রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন বের করতে হয় এই হলো বেসিক্যালি প্রসেস। তো এখানে যে টোটাল রেট অফ রিটার্ন বলা হচ্ছে, এখানে বেসিক্যালি দুটো জিনিস। এক হলো যে আমার যে ইনভেস্টমেন্ট হরাইজন তার শেষে যে বন্ডের ভ্যালু, সেখানে দুটো জিনিস থাকবে। এক হচ্ছে আমার যে কুপনগুলো ইন বিটুইন যে রেটে গ্রো করেছে, অর্থাৎ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যে কম্পোনেন্টটা সেটা, এবং বন্ডের যদি ক্যাপিটাল গেইন লস হয়, এই দুটার যোগফল, সেটা হবে আমার ফাইনাল ভ্যালুটা। এখন যদি এরকম হয় যে আমার ইনভেস্টমেন্ট হরাইজন হচ্ছে লঙ্গার, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে ফাইনাল ভ্যালু যেটা আছে তার মধ্যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যে কম্পোনেন্ট, দ্যাট ইজ কুপনগুলো যে প্রতি টাইম পিরিয়ডে রিইনভেস্টেড হচ্ছে, সেই কুপন গুলোর যোগফল প্লাস
যে ইন্টারেস্ট আমি কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পাচ্ছি, অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, তার পরিমাণটা ফাইনাল, দ্যাট ইজ হরাইজন শেষে যে প্রাইস, তার মধ্যে তার অনুপাতটা বেশি হবে যদি লঙ্গার হয় আমার ইনভেস্টমেন্ট হরাইজন। আর যদি আমার ইনভেস্টমেন্ট হরাইজন শর্টার হয়, সেই ক্ষেত্রে আমার এই কম্পোনেন্টটা, দ্যাট ইজ যে অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা কম হবে। মার্কেটে যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে যারা বন্ড ইনভেস্টর অফসেটিং রিস্ক ফেস করে। তার মধ্যে এক হচ্ছে প্রাইস রিস্ক, আরেকটা হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক। তো প্রাইস রিস্কটা কখন? যদি মার্কেটে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে। মার্কেটে যদি ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে, সেক্ষেত্রে বন্ডের প্রাইস কমে যাবে। সো এই ক্ষেত্রে ইনভেস্টর যে রিস্কটা ফেস করছে, সেটাকে বলছি আমরা বন্ডের প্রাইস রিস্ক। আর যদি মার্কেট ইন্টারেস্ট রেট কমে যায়, সেক্ষেত্রে কুপনগুলো লোয়ার রেটে রিইনভেস্টেড হবে, এবং এই ক্ষেত্রে যে রিস্কটা ফেস করছি আমরা, সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট রেট রিস্ক। এখন মার্কেট ইন্টারেস্ট রেট যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে বন্ডের প্রাইস কমে যাচ্ছে, বাট এট দ্য সেম টাইম কুপনগুলো রিইনভেস্টেড হচ্ছে হায়ার রেটে। সো একদিকে আমি বন্ডের ভ্যালু হারাচ্ছি, আরেকদিকে আমি কুপনগুলো হায়ার রেটে রিইনভেস্ট করার কারণে বেশি গেইন করছি। সো একটা একটাকে অফসেট করছে। সো এই কনটেক্সটে বলা হচ্ছে যে মার্কেটে যদি ইন্টারেস্ট ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে আমরা দুটো অফসেটিং রিস্ক, ইনফ্যাক্ট এখানে রিইনভেস্টমেন্ট রিস্ক আমি ফেস করছি না। রিইনভেস্টমেন্ট রিস্ক আমি তখনই ফেস করব যদি মার্কেটে ইন্টারেস্ট রেট ডিক্রিজ করে। তো এই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি রিইনভেস্টমেন্ট গেইন হচ্ছে, যেহেতু মার্কেট ইন্টারেস্ট রেট ইনক্রিজ করেছে, আমার বন্ডের আমি প্রাইস হারাচ্ছি, ভ্যালু হারাচ্ছি, বাট এট দ্য সেম টাইম আমার কুপনগুলো রিইনভেস্টেড হচ্ছে হাই রেটে। সো এখানে আমি আবার গেইন করছি। সো একটা অপরটাকে এখানে অফসেট করছে। এরপরের এই স্লাইডে যে আলোচনা, বেসিক্যালি এখানে বন্ড যদি ডিসকাউন্ট প্রাইসে বিক্রি হয় অথবা প্রিমিয়াম প্রাইসে বিক্রি হয়, এবং সেটা যদি টুয়ার্ডস ম্যাচুরিটির দিকে প্রসিড করে, সেক্ষেত্রে আমার ক্যাপিটাল গেইন লস কি হচ্ছে তার সে সংক্রান্ত। তো এটা আমরা এর আগে করে আলোচনা করেছি, সেম জিনিস এখানে বলা হচ্ছে। এটা তোমরা দেখো, যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই যে ডিসকাউন্ট বন্ডের ক্ষেত্রে তার ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যতই সেটা ম্যাচুরিটির দিকে প্রসিড করছে বন্ডটা। তার কারণ হলো যে ডিসকাউন্ট বন্ডের ক্ষেত্রে যে কুপনটা দেওয়া হয়, সেটা হচ্ছে মার্কেট ইন্টারেস্টের থেকে কম, এবং মার্কেট ইন্টারেস্টের থেকে কুপন কম হওয়ার জন্য এই বন্ডটা যাতে মার্কেটে বিক্রি হয়, এটা লেস দেন পার ভ্যালু অফার করা হয়। কিন্তু আমরা জানি যখন বন্ড ম্যাচিউর করে, সেটা তার সেই বন্ডের প্রাইসটা তার ফেস অ্যামাউন্টের সমান হয়। তো যার কারণে এখানে একটা বিল্ট ইন ক্যাপিটাল গেইন আছে, এবং তার কারণে এই ডিসকাউন্ট বন্ড যেগুলো ফেস ভ্যালু চাইতে কম দামে বিক্রি হচ্ছে, সেগুলা যতই ম্যাচুরিটি দিকে যাচ্ছে, ততই সেগুলোর ক্যাপিটাল গেইন হয়। আর প্রিমিয়াম বন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে তারা কুপন রেট যেটা অফার করে, সেটা হলো মার্কেট ইন্টারেস্ট রেট থেকে বেশি। এই কারণে এই বন্ডগুলো যেহেতু ডিমান্ড বেশি হয়, তার প্রাইস আমরা দেখতে পাই যে পার ভ্যালু বা ফেস ভ্যালু চাইতে বেশি হয়, এবং যতই এই বন্ডগুলো ম্যাচুরিটির দিকে যায়, ততই তার প্রাইসটা গ্র্যাজুয়ালি কমে এসে অ্যাট ম্যাচুরিটিতে পার ভ্যালুর সমান হয়। সো এইসব বন্ডের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লস দেখতে পাই। তো আলটিমেটলি এই ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লস, এটা এনশিওর করে যে এই বন্ডে একজন ইনভেস্টর ইনভেস্ট করে একটা কম্পিটিটিভ রেট অফ রিটার্ন পাচ্ছে।
এখানে যেটা বলা হচ্ছে, যদি আমাদের yield to maturity সেম থাকে, দ্যাট ইজ এটা যদি change না হয়, সেই ক্ষেত্রে এই বন্ডের যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, বা আমাদের এখানে যেটা আমরা বলতে পারি যে রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্ন, এটা আমরা টিল ম্যাচুরিটি পর্যন্ত চিন্তা করছি। যার কারণে এখানে রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্নটা বলেনি, বাট জিনিসটা সেম, হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এই দুটো আমরা সেম দেখতে পাবো। দ্যাট ইজ ওয়াইটিএম এবং আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা আমাদের yield টু ম্যাচুরিটি আমরা সেম দেখতে পাবো। যদি ওয়াইটিএম ভ্যারি করে, সেক্ষেত্রে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন এটা ওয়াইটিএম থেকে বেশি কম হতে পারে। বন্ডের ইল যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটার রিটার্ন কম হবে। হোল্ডিং পিরিয়ড রিটার্ন বলতে আমার ইনভেস্টমেন্ট হরাইজনে যে রেট অফ রিটার্নটা আমি পাচ্ছি, এটার কারণ হলো বন্ডের ইল যদি ইনক্রিজ করে, আমার যদি 3 বছরের জন্য বন্ড আমি হোল্ড করি, 3 বছর সে তার প্রাইস আমরা কম দেখতে পারবো যদি সে সময় ইল্ড বেশি হয়। সো আমাদের সেই ফর্মুলা যদি B0 × 1 + R, এখানে হবে আর এর উপরে কিউব, যেহেতু 3 বছর, ইকুয়ালস V3 এর ভ্যালু তখন আমরা কম দেখতে পাবো। V3 এর ভ্যালু যদি কম হয়, এই ইকুয়েশন থেকে যদি আমরা আর এর করি, আর এর ভ্যালু আমরা কম পাবো। এখানে সেকেন্ড প্যারাতে যেটা বলা হচ্ছে, when yields increase, coupon income can be reinvested at higher rates which offsets the impact of initial price decline. If the holding period is sufficiently long, the positive impact of the higher reinvestment rate can more than offset the initial price decline. তো আমরা যেটা বুঝি যে যদি মার্কেটে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে, বন্ডের প্রাইস ডিক্রিজ করবে, এবং আমার যদি হোল্ডিং পিরিয়ড বা আমার যদি টাইম সাফিসিয়েন্টলি লং হয়, সেক্ষেত্রে কুপন হায়ার রেটে রিইনভেস্টেড হবে। এখান থেকে গেইনটা আমি পাবো হায়ার রেটে রিইনভেস্ট হওয়ার কারণে, সেটা প্রাইস ডিক্রিজের চাইতেও বেশি হবে যদি আমার ইনভেস্টমেন্ট হরাইজন বা হোল্ডিং পিরিয়ডটা লং। এরপরে যেটা বলা আছে, বাট common performance evaluation time span for portfolio managers are no more than 1 year. So পোর্টফোলিওর ম্যানেজারদের পারফরমেন্স ইভ্যালুয়েশন যেটা করা হয়, সেটা সাধারণত 1 বছরের টাইম স্প্যানে করা হয়। And over these shorter horizons, the price impact will almost always dominate the impact of the reinvestment rate. So আমার যদি 1 বছর হয় পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য টাইম পিরিয়ড, এই সময় যদি মার্কেট ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে, বন্ডের প্রাইস যে হারে কমবে, কুপন রিইনভেস্ট হয়ে 1 বছরের জন্য হবে, যে গেইনটা হবে বন্ড প্রাইসের ডিক্লাইনের তুলনায় সেটা কমই হবে। যার কারণে বলা হচ্ছে যে প্রাইস ইম্প্যাক্ট উইল অলমোস্ট অলওয়েজ ডোমিনেট দ্য ইম্প্যাক্ট অফ দ্য রিইনভেস্টমেন্ট রেট। এখানে যে এক্সাম্পল আছে 0.9, এখানে যেটা বলা হচ্ছে যে 30-year bond paying an annual coupon of 80, selling at par value of 1000. The bond's initial yield to maturity is 8%. If the yield remains at 8% over the year, the bond price will remain at par. So the holding period return also will be 8%. But if the yield falls below 8%, the bond price will increase. Suppose the yield falls and the price increases to 50, then the holding period return is greater than 8%. এটা আমরা আগেই বলেছি যে আমাদের যদি ওয়াইটিএম চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা রিয়েলাইজ হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমাদের ওয়াইটিএম এর সমান হবে। আর যদি আমার ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে, সেক্ষেত্রে হোল্ডিং পিরিয়ড রিটার্নটা ওয়াইটিএম থেকে কম হবে। যদি ইন্টারেস্ট রেট ডিক্রিজ করে, সেই ক্ষেত্রে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্নটা ওয়াইটিএম থেকে বেশি হবে।
তো হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমরা কিভাবে বের করছি, যে আমাদের যে কুপন তার সাথে আমাদের ক্যাপিটাল গেইন বা লস যেটা হচ্ছে সেটা অ্যাড করা হচ্ছে, সেটাকে আমরা ইনিশিয়াল বন্ড প্রাইস দিয়ে ডিভাইড করছি। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু মার্কেট ইন্টারেস্ট রেট ডিক্রিজ করেছে আর ক্যাপিটাল গেইন হচ্ছে উইচ ইজ 50, আমরা যদি এখানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করি তাহলে আমরা পাচ্ছি 13%, উইচ ইজ গ্রেটার দেন 8% ওয়াইটিএম। যদি আমাদের এখানে মার্কেট ইন্টারেস্ট রেট ডিক্রিজ না করে ইনক্রিজ করতো তাহলে আমরা বন্ড পেতাম 1000 এর নিচে, দ্যাট ইজ এটা বিলো 1000 হতো, তাতে করে আমার ক্যাপিটাল লস হতো এবং আমার এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্ন 8% থেকে কম আসতো। এখানে যেটা বলা হচ্ছে YTM depends only on the bonds coupon, current price and par value at maturity. All of these values are observable today, so yield to maturity can be easily calculated. Yield to maturity আমরা ডিফাইন করেছি যে অ্যাভারেজ রেট অফ রিটার্ন যদি আমরা বন্ডটা হোল্ড করি টিল ম্যাচুরিটি পর্যন্ত, অথবা আমরা বলতে পারি যে বন্ডে ইনভেস্ট করে সেখান থেকে যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমি পাচ্ছি যদি বন্ডটা আমি টিল ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, সেটাই হচ্ছে তার YTM বা yield to maturity. এখানে ডিফাইন করা হচ্ছে the rate of return over a particular investment period and depends on the market price of the bond at the end of that holding period. Of course, this price is not known today. Because bond prices over the holding period will respond to unanticipated changes in interest rates, holding period return can at most be forecast. আমরা যদিও আজকে YTM বের করতে পারি on the basis of our information on coupon, current price and par value, এটা বের করা সম্ভব আজকে বসে, কিন্তু হোল্ডিং পিরিয়ড রিটার্নটা বের করা ডিফিকাল্ট, বিকজ আমরা জানি না যে আমাদের 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে বন্ডের প্রাইসটা কি হবে, সেটা আজকে বসে অ্যাকুরেটলি ফোরকাস্ট করা সম্ভব না। এখানে জিরো কুপন বন্ড এবং তার উপরে বেসিস করে কিছু ট্যাক্সের বিষয় আছে, এগুলা একটু কমপ্লিকেটেড, এটা আমি যখন তোমাদের ফিজিক্যাল ক্লাস দিব তখন এই অংশটুকু কভার করব। তো জিরো কুপন বন্ডস নিয়ে যে আলোচনা এবং তার উপরে যে অঙ্ক আছে সেটা আমরা ফিজিক্যাল ক্লাসে আলোচনায় যাব, এটা স্কিপ করে যাচ্ছি, তারপরের যে অংশটুকু আছে সেখানে আমি চলে যাচ্ছি। এরপরে যেটা আছে ডিফল্ট রিস্ক অ্যান্ড বন্ড প্রাইসিং। আমরা যেটা জানি যে আমাদের গভর্নমেন্ট বা ট্রেজারি বন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে রিস্ক ফ্রি, যেহেতু গভর্নমেন্ট চাইলেই যে কোনো সময় টাকা প্রিন্ট করতে পারে, তো এখানে ডিফল্ট হওয়ার সম্ভাবনা অলমোস্ট জিরো। বাট কর্পোরেট বন্ডের ক্ষেত্রে আমরা দেখি যে ডিফল্ট রিস্ক আছে বা ক্রেডিট রিস্ক আছে, যেহেতু কোম্পানির ক্ষেত্রে তাদের যদি ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়, বন্ড যে অব্লিগেশনগুলো আছে কুপন এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট ইজ ফেস ভ্যালু, এটা হয়তো কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব নাও হতে পারে। তো এই কনটেক্সটে আমরা ডিফল্ট রিস্ক বা ক্রেডিট রিস্কের বিষয়টা এখানে আসছে। তো ডিফল্ট রিস্ক বা ক্রেডিট রিস্ক এটা কোম্পানির উপর বেসিস করে বিভিন্ন কোম্পানি আছে যারা রেটিং করে থাকে। তো এই রেটিং এর উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টমেন্ট গ্রেড ইনভেস্টমেন্ট গ্রেড বন্ডস এই দুই ধরনের বা দুই গ্রুপ অফ বন্ডস আমরা দেখতে পাই। রেটিংটা বেসিক্যালি যে কোম্পানিটা তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স করে এবং তার পারফরমেন্স যদি ইমপ্রুভ করে রেটিং ভালো হবে, যদি সেটা ডিটোরিয়েট করে রেটিং সেক্ষেত্রে খারাপ হবে।
তো নন ইনভেস্টমেন্ট বন্ডও বলা হয়ে থাকে, এবং এই বন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে হাই রিস্ক এবং হাই ইল্ড। তো যেসব ইনভেস্টররা রিস্ক নিতে ইচ্ছুক তারা সাধারণত এই ধরনের নন ইনভেস্টমেন্ট গ্রেড বন্ডস বা জাঙ্ক বন্ডসে ইনভেস্ট করে থাকে। বন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কতটা এটা সেফ বা রিস্কি সেটা ডিটারমিন করার জন্য কিছু রেশিও ইউজ করা হয়ে থাকে, যে রেশিওগুলো তোমরা অবশ্যই পরিচিত। আহ, এখানে কাভারেজ রেশিও আছে, দ্যাট ইজ ইন্টারেস্ট কাভারেজ রেশিও, যে তার আর্নিংস এর তুলনায় কত গুণ ইন্টারেস্ট হচ্ছে। এখানে টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও ইজ দ্য রেশিও অফ আর্নিংস বিফোর ইন্টারেস্ট পেমেন্টস এন্ড ট্যাক্সেস টু ইন্টারেস্ট অব্লিগেশনস। The fixed charge coverage ratio includes lease payments and sinking fund payments with interest obligations to arrive at ratio of earnings to all fixed cash obligations. Or a decreasing coverage ratio signal possible cash flow difficulties. So এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারবো যে এই কোম্পানির বন্ডে ইনভেস্ট করাটা হচ্ছে রিস্কি। যদি আমাদের হাই কাভারেজ রেশিও হয় সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে মোরলেস সেফ ইনভেস্টমেন্ট। এভাবে লেভারেজ রেশিও আছে, লিকুইডিটি রেশিওস আছে, এগুলো তোমরা পরিচিত, জাস্ট এটা তুমি দেখে যাও। যদি কোনো এখানে কিছু আলোচনা করার প্রয়োজন হয় সেটা বললে আমি নেক্সট আলোচনা করবো যেদিন ক্লাস নেই। এই ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হলো যে আমাদের একটা কোম্পানি সে ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে ব্যাংকরাপ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু আছে তার তার জন্য একটা স্কোর যেটা এডওয়ার্ড এলমান নামে একজন ডিটারমিন করেছে, যেটাকে জেড স্কোর বলা হয়। তো সেই জেড স্কোরের মাধ্যমেও আমরা দেখতে পারি যে যদি কোনো কোম্পানি বন্ডে আমরা ইনভেস্ট করতে চাই তার ব্যাংকরাপ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু বা তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কি ধরনের। এখানে সে একটা ফর্মুলা ডিটারমিন করেছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে z equals 3.1 into earnings before interest and tax divided by total asset and 1 multiplied by sales by assets 0.42 multiplied by equity এবং total liability ratio। সো এখানে যদি আমরা নাম্বারগুলো বসাই আমরা একটা z এর ভ্যালু পাবো, এবং সে যেটা দেখিয়েছে যে z স্কোর যদি 1.23 থেকে কম হয় সেক্ষেত্রে হাই পসিবিলিটি অফ ব্যাংক্রাপসি, দ্যাট ইজ এই ধরনের কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ এবং সেই ধরনের কোম্পানির বন্ডে ইনভেস্ট করাটা হচ্ছে ভেরি রিস্কি। স্কোর যদি 1.23 এবং 2.9 এর ভিতরে হয় সেক্ষেত্রে আমরা এখানে খুব বেশি রিস্কও দেখি না, খুব বেশি আমরা এখানে মানে সেফটিও দেখি না, মোটামুটি এখানে বলা যায় যে ইনডিফারেন্ট আমরা থাকছি বন্ড ইনভেস্টমেন্ট করবো কি করবো না। আর যদি আমার স্কোর 2.9 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই কোম্পানির বন্ডে ইনভেস্ট করাটা হচ্ছে সেফ। তোমরা এটা কর্পোরেট ফাইন্যান্স কোর্সে এই জেড এর উপরে জেড স্কোরের উপর ডিটেল জানবা। এখানে আমাদের এই কোর্সে জাস্ট এটা একটা ইনফরমেশন যে জেড স্কোর মাধ্যমেও আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সম্পর্কে একটা ধারণা পেতে পারি এবং সেই ইনফরমেশন উপর বেসিস করে আমরা সেই কোম্পানি বন্ডে ইনভেস্ট করবো কি করবো না সেটা আমরা সেটা নিতে পারি। এখানে যেটা নেক্সট আলোচনা আসছে সেটা হলো যে আমরা যে ওয়াইটিএম এর কথা বলেছি, ইল্ড টু ম্যাচুরিটি, এর দুটো ভেরিয়েশন আছে। একটা হচ্ছে প্রমিসড ইল্ড টু ম্যাচুরিটি আর একটা হচ্ছে এক্সপেক্টেড ইল্ড টু ম্যাচুরিটি। তো এই ভেরিয়েশনের পিছনে কারণ হলো যেহেতু কর্পোরেট বন্ডের ক্ষেত্রে ডিফল্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। সো আজকে কোম্পানি যে বন্ডটা ইস্যু করছে এবং সেখানে কুপন এবং ফেস অ্যামাউন্ট দেওয়ার যে প্রমিস করছে সেটা যে কোম্পানি রাখতে পারবে নট নেসেসারিলি। সো আজকে যে কুপন রেটটা কোম্পানি অফার করছে এবং ম্যাচুরিটিতে গেলে সেটাকে ফেস ভ্যালু দিবে, এটা ধরে নিয়ে যদি আমি ওয়াইটিএম বের করি সেটাকে আমরা বলবো প্রমিসড ইনটু ম্যাচুরিটি।
আর এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি হচ্ছে যে কোম্পানি ডিফল্ট করতে পারে কুপন পেমেন্টের ক্ষেত্রে অথবা ফেস অ্যামাউন্ট দেওয়ার ক্ষেত্রে। সো সেই পসিবিলিটিটা ইনক্লুড করে আমরা যদি ওয়াইটিএম ক্যালকুলেট করি, সেক্ষেত্রে যে ওয়াইটিএমটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি। এখানে যদি একটু পড়ে যাই, এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি ইজ দ্য ইল্ড দ্যাট ইনভেস্টর ডিটারমিনস কনসিডারিং দ্য পসিবিলিটি অফ ডিফল্ট বাই দ্য বন্ড ইস্যুইং ফার্ম। এখানে আমরা এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি এবং প্রমিসড বা স্টেটেড ইল টু ম্যাচুরিটি দেখতে পাচ্ছি। তার জন্য যে ক্যাশ ফ্লো, আমাদের কুপন পেমেন্ট দুই ক্ষেত্রেই 45, নাম্বার অফ টাইম পিরিয়ডস 20, ফাইনাল পেমেন্ট এক্সপেক্টেড হচ্ছে 700 ইনস্টেড অফ 1000, আর প্রমিসড বা স্টেটেড হচ্ছে 1000, কারেন্ট বন্ড প্রাইস 750। সো আমরা ফেস অ্যামাউন্ট যেটা 1000 করে দেওয়ার কথা আমাদের প্রতি বন্ডের এগেনস্টে, সেটার পরিবর্তে যদি 700 করে আমরা পাই, সেই ক্ষেত্রে যদি ওয়াইটিএম ডিটারমিন করা হয়, সেটাকে বলছি আমরা এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি। এটা যে শুধুমাত্র ফেস অ্যামাউন্টের ক্ষেত্রে হবে নেসেসারি এরকম হতে পারে যে আমি একটা বা দুটা বা তিনটা কুপন হয়তো পেলাম না। তো সেই পয়েন্ট অফ টাইমে কুপন অ্যামাউন্ট 0 ধরে নিয়ে, সাপোজ আমি ম্যাচুরিটিতে ফেস অ্যামাউন্ট 1000ই পেলাম, কিন্তু 2-3টা কুপন কোম্পানি মিস করে যেতে পারে, এই হচ্ছে আমার ফোরকাস্ট। সো সেই কুপনগুলোকে 0 ধরে নিয়ে যদি আমি ওয়াইটিএম বের করি, সেটা হবে আমার এক্সপেক্টেড ইনটু ম্যাচুরিটি। আর দ্বিতীয় কলমে যেটা হলো যে কোম্পানি যখন বন্ড ইস্যু করছে, তারা বলছে যে তারা প্রত্যেক টাইম পিরিয়ডে আমাদেরকে 45 করে কুপন দিবে, ম্যাচুরিটিতে সে আমাকে 1000 ফেস অ্যামাউন্ট ফেরত দেবে। সো এইটা ধরে নিয়ে যদি আমরা ওয়াইটিএম বের করি, তখন সেটাকে বলছি আমরা প্রমিসড অথবা রেটেড ওয়াইটিএম। এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যদি প্রমিসড ওয়াইটিএম বের করি, 13.7% পাওয়া যাচ্ছে, আর যদি আমরা এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি বের করি, সেটা হচ্ছে 11.6%। এখানে যেটা বলে, সাপোজ দ্যাট দ্য কন্ডিশন অফ দ্য ফার্ম ইন এক্সাম্পল 14.11 deteriorates further and investors now believe that the bond will pay off only 55% of face value at maturity. Investors now demand an expected yield to maturity of 12%, which is 4.4% higher than example 14.11. But the price of the bond will fall from 750 to 688. At this price, the stated yield to maturity based on promised cash flows is 15.2%. While the expected yield to maturity has increased by 0.4%, the drop in price has caused the promised yield to maturity to rise by 1.5%. আমাদের আগে যেটা ছিল 13.7% প্রমিসড yield to maturity, এখন যেহেতু ইনভেস্টর মনে করছে যে সে 700-র পরিবর্তে অনলি 550 পাবে ফাইনাল পেমেন্টে। সো এই কারণে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেক্টেড ইল টু ম্যাচুরিটি 12%, এবং এর কারণে আমার প্রমিসড ইল টু ম্যাচুরিটি সেটা ইনক্রিজ করেছে টু 15.2%। নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডিফল্ট প্রিমিয়াম। ডিফল্ট প্রিমিয়াম হচ্ছে যে আমার কর্পোরেট বন্ডের যে ইল্ড এবং একটা আদারওয়াইজ আইডেন্টিক্যাল গভর্নমেন্ট বন্ড, তার যেটা নাকি রিস্ক ফ্রি, তার যে ইল্ড, দুটার যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে ডিফল্ট প্রিমিয়াম। তো কর্পোরেট বন্ডের ক্ষেত্রে যেহেতু আমার ডিফল্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ইল্ডটা সবসময় গভর্নমেন্ট বন্ডের ইল্ড থেকে বেশি হয়ে থাকে, এবং এই ডিফল্ট হওয়ার সম্ভাবনা যত বেশি হবে, তত বেশি আমরা দেখতে পারবো এই ডিফারেন্সটা, দ্যাট ইজ ডিফল্ট প্রিমিয়ামের পরিমাণ তত বেশি ইনক্রিজ করবে।
If the firms remains solvent and actually pays the investor all of the promised cash flows, the investor will realize a higher yield to maturity than would be realized from the government bond. If, however, the firm goes bankrupt, the corporate bond is likely to provide a lower return than the government bond. The corporate bond has the potential for both better and worse performance than the default-free treasury bond. In other words, it is riskier. The pattern of default premiums offered on risky bonds is sometimes called the risk structure of interest rates. So আমার ডিফারেন্ট টাইম পিরিয়ডের এগেনস্টে যদি আমি ডিফল্ট প্রিমিয়াম প্লট করি বা গ্রাফ করি, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, একটা যে গ্রাফটা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে রিস্ক স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেটস। দ্যাট ইজ এগেনস্ট টাইম, ডিফারেন্ট টাইমে যে ডিফল্ট প্রিমিয়ামগুলো আমরা দেখতে পাবো, the higher the default premium. যেটা আগেই বলেছি যে যদি কোম্পানির ক্রেডিট রিস্ক বেশি হয় সেক্ষেত্রে আমি হায়ার ইল ডিমান্ড করব এবং সেক্ষেত্রে আমার ডিফল্ট প্রিমিয়ামের পরিমাণও বেশি হবে। আমাদের এই ছিল এই ইল্ডের উপরে চ্যাপ্টার। তোমাদের এই স্লাইডটা আমি পাঠায় দেব, তোমরা এটা দেখো এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা নোট করে রেখো। নেক্সট যেদিন ফিজিক্যালি ক্লাস নিব আমি জানাবো কোন দিন নেব, সেদিন আমরা এই স্লাইডের আজকের যে আলোচনা তার উপরে যদি কোনো ইস্যু থাকে সেটা নিয়ে ডিসকাস করব এবং জিরো কুপন বন্ড এবং ডিপ ডিসকাউন্ট বন্ডের ক্ষেত্রে ট্যাক্সের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে সেই ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি।